কাউকে তোর বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, কাউকে রাস্তায় রুখে দাঁড়াতে হবে। শুধু মমতা নিয়ে আমার মমতা। একজন মা বলছিলেন যে আমরা এখানে ভালো আছি, ভালো থাকি, মানে এতে অনেকের মনে হয় গৌতম বাবু মনে হয় শিখিয়ে দিয়েছেন। সম্মানীয় মন্ত্রীর সামনে আমি শুধু আমাদের মায়েদের অনুরোধ করব যে এনারা যারা আছেন সবাই বিনা পয়সায়, ওনাদের মধ্যে থেকে কেউ একজন, ওনাদের তিনি সব থেকে মনে হয় পুরনো 1 বছর, ওনারা কেমন আছেন ওনারাই বলুন। আজকে আমরা সত্যি কথা বলতে কি এখানে ভীষণ ভালো আছি। আমি 1 বছর হয়ে গেল এসেছি। আমাদের স্যার গৌতম বর্মন উনি মায়েদের যথেষ্ট কেয়ার নেন। উনি কিভাবে ভালো থেকে মায়েরা সেই চেষ্টা করেন সমস্ত দিক দিয়ে, বিছানাপত্র, ঘাট, খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে আমাদের অভাব নেই। আরও কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টাই উনি করে যান। আমরা এইভাবে যাতে সব মায়েরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আমরা চাই এইভাবেই যেন সব মায়েরা ভালোভাবে থাকে। এবং স্যার আমাদের যেভাবে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে যে ভালো যাতে আমরা থাকতে পারি, ওনার অনেক ইচ্ছে আছেন, সেইগুলো যেন পূরণ হয় সেটাই আমি বলি সবার কাছে। মধ্যগ্রামে একটা বৃদ্ধাশ্রম করতে চান, আমরাও সেটা দেখছি, মন্ত্রী সেটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে এটাকে অর্গানাইজ করা। দেখা যাক সেটা কতদূর হয়, ভালো কাজে কোনো সময় আটকায় না। মঙ্গলম ফাউন্ডেশন পরিচালিত দেব আবাস অসহায় বৃদ্ধাদের একটি বিনামূল্যের আশ্রম, যেখানে বিনা খরচায় সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, যেখানে আজ বসন্ত উৎসব উপভোগ করব মায়েদের সাথে। এটা তো পুরোপুরি বিনামূল্যের বৃদ্ধাশ্রম, তো কোনো এককালীন ডিপোজিট বা কোনো কিচ্ছু লাগে না। আচ্ছা, আমাদের দেব আবাসে আজকে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী রথীন ঘোষ। আপনারা সকলেই ওনাকে সাদর আমন্ত্রণ জানান দেব আবাসে। আমরা আজ আপ্লুত। এসেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রদ্ধেয় খাদ্য ও সরবরাহ মন্ত্রী, এসেছেন চলচ্চিত্র জগতে সুপরিচিতা অভিনেত্রী শ্রদ্ধেয়া দেবিকা মিত্র। চলুন ঘুরে আসি বিনা পয়সার বৃদ্ধাশ্রম থেকে, দেখে নেব ওখানকার পরিবেশ আর জেনে নেব ওখানকার ফোন নাম্বার ও ঠিকানা সহ যাবতীয় ডিটেলস। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। আমার আঙুলের সোজা ওই দিকে প্রায় 500 মিটার দূরত্বে রয়েছে বারাসাত স্টেশন, আর এটা হলো দেব আবাস, একটি বিনামূল্যের বৃদ্ধাবাস যেখানে বারাসাত স্টেশন থেকে হেঁটে 7-8 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। দয়া করে সঙ্গে থাকুন, এখানকার ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতেই। এই দেব আবাসে আপনার ব্যক্তিগত স্মরণীয় দিন এখানকার মায়েদের সাথে উদযাপন করতেই পারেন। চাইলে এখানে আপনি আর্থিক সাহায্যও করতে পারেন, যা ভারতীয় আয়কর আইনে করমুক্ত। রইল ব্যাংক ডিটেলস, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রয়েছে বিভিন্ন প্রকল্প অসহায় মানুষদের জন্য, রয়েছে সর্বসাধারণের জন্য স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসার ব্যবস্থা, রয়েছে বিনামূল্যে চশমা ও ছানি অপারেশনের ব্যবস্থা, রয়েছে অসহায় 25 জনের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা প্রতিদিন। চলুন ভিতরে যাই, দেখে নিই দেব আবাস, উপভোগ করি বসন্ত উৎসব আজ এখানে এখানকার মায়েদের সাথে।
এখানে দেব আবাসের পোস্টাল অ্যাড্রেস লেখা রয়েছে, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। দেওয়ালে রয়েছে লাইন দিয়ে টাঙানো প্রচুর ইস্তিহার বা প্লাকার্ড, যারা এই দেব আবাসের পার্টনার, যারা বিভিন্নভাবে এই আবাসের সাথে যুক্ত, যারা স্বতঃস্ফূর্তভাবে মুদিখানা, দুধ, দই, পনির, ওষুধ ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই বৃদ্ধাবাসের দিকে। আসুন আজ এখানকার বসন্ত উৎসব উপভোগ করা যাক, দেখে নেওয়া যাক এখানকার পরিবেশ। তবে সবার আগে চলুন দেখা করে আসি প্রভু জগন্নাথ দেবের সাথে, যাঁর কারণেই এই আবাস দেব আবাস নামে পরিচিত। আজ এখানে উৎসবের মেজাজ। এসেছে এখানকার অবৈতনিক স্কুলের বাচ্চারা তাদের প্রতিভা দিয়ে এই উৎসবকে আরও রঙিন করতে। এসেছেন বহু নামী কণ্ঠ, যন্ত্র ও নৃত্যশিল্পী, এসেছেন মন্ত্রী, এসেছেন চিত্রশিল্পী, এসেছেন বাংলা চলচ্চিত্র জগতে সুপরিচিতা স্বনামধন্যা অভিনেত্রী শ্রদ্ধেয়া দেবিকা মিত্র, যাঁকে দাদা ঠাকুর থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, লাঠি থেকে প্রতারক বাংলার বহু সিনেমাতেই আপনারা দেখেছেন। তাই হয়তো এনাকে আর আলাদা করে পরিচয় করাবার কোনো দরকার নেই। আমাদের দেব আবাসে আজকে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী রথীন ঘোষ। আপনারা সকলেই ওনাকে সাদর আমন্ত্রণ জানান দেব আবাসে। আমরা আজ আপ্লুত। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি, তিনিও আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। We are delighted to have শ্রী রথীন ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী। We are delighted to welcome বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি এবং মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। আমাদের অবৈতনিক স্কুল সুরতলি পাঠশালার কচি কাচারা আমাদের অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করছেন আমাদের সদস্যরা। অনুশ্রী দত্ত, সীমা দাম এবং সাধনা সাহা মঙ্গলম ফাউন্ডেশন এর উদ্যোগে বসন্ত উৎসব হচ্ছে। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মানুষ, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধাভাজন রথীন ঘোষ। উপস্থিত আছেন আমাদের পাশের শহর মধ্যমগ্রামের কর্ণধার অধ্যক্ষ, ভীষণ ভালো মানুষ
নিমাই ঘোষ, সমাজের বাকি অংশের মানুষ, বিশেষ করে এর আগেও আমি দেবুকে এখানে পেয়েছি, এবং এই অঞ্চলের প্রচুর সাধারণ মানুষ, তারা প্রত্যেকে আপনাদের সাথে সহযোগিতা করবার চেষ্টা করেন। অ্যাটলিস্ট একটা কথা মঙ্গলম ফাউন্ডেশন বা গৌতমরা বলবার চেষ্টা করেন, শুধু একা ভালো থাকবো না এই পৃথিবীতে, সবাইকে নিয়ে ভালো থাকবো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রীর কাছে একটা প্রস্তাব রেখেছে, উনি মধ্যমগ্রামেও একটা বৃদ্ধাশ্রম করতে চান। আমরাও সেটা দেখছি, মন্ত্রী সেটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে এটাকে অর্গানাইজ করা। দেখা যাক সেটা কতদূর হয়। ভালো কাজে কোনো সময় আটকায় না। সম্মানীয় মন্ত্রীর সামনে আমি শুধু আমাদের মায়েদের অনুরোধ করব যে এনারা যারা আছেন সবাই বিনা পয়সায়, ওনাদের মধ্যে থেকে কেউ একজন, ওনাদের তিনি সব থেকে মনে হয় পুরনো 1 বছর, ওনারা কেমন আছেন ওনারাই বলুন। আজকে এখানে আমাদের বসন্ত উৎসবে এখানে খাদ্যমন্ত্রী এবং বিভিন্ন চেয়ারম্যানরা সব এসেছেন, বড় বড় সব মানুষ, তাদের সামনে আমরা এখানে মায়েরা সব এসেছি দুটো কথা বলার জন্য। আজকে এই উৎসবে আমরা সবাই সামিল হয়েছি, আমাদেরও আনন্দ। আপনারা এসছেন, এর থেকে আর বেশি আনন্দ কিছু হয় না, কারণ আমরা তো সামনাসামনি অন্য জায়গায় গিয়ে আপনাদের দেখতে পারবো না, এখানে এসে আমরা এসছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা সত্যি কথা বলতে কি এখানে ভীষণ ভালো আছি। আমি 1 বছর হয়ে গেল এসেছি। আমাদের স্যার গৌতম বর্মন, উনি মায়েদের যথেষ্ট কেয়ার নেন, উনি কিভাবে ভালো থেকে মায়েরা সেই চেষ্টা করেন সমস্ত দিক দিয়ে, বিছানাপত্র, ঘাট, খাওয়া দাওয়া, কোনো দিক দিয়ে আমাদের অভাব নেই। আরো কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টাই উনি করে যান। এখানে বিভিন্ন বারাসাতের যারা আসে তারাও খুব ভালো, তারাও আমাদের খোঁজ খবর নেয়, তারা বিভিন্নভাবে এখানে এসে সাহায্য করছে। স্যারের পেছনে তারা রয়েছে। আমরা এইভাবে যাতে সব মায়েরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আমরা চাই এইভাবেই যেন সব মায়েরা ভালোভাবে থাকে, এবং স্যার আমাদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যে ভালো যাতে আমরা থাকতে পারি, ওনার অনেক ইচ্ছে আছেন, সেইগুলো যেন পূরণ হয়, সেটাই আমি বলি সবার কাছে। আর একটা কথা, আমাদের ম্যাডাম আছেন, উনি আমাদের খুব ভালোবাসেন, উনি সব সময় আমাদের খবরাখবর নেয়, কিভাবে উনি এখানেই থাকেন দেখতে গেলে, আমাদের কিভাবে ভালো রাখবে, কার শরীর খারাপ হয়েছে, কে কি খাবে, সমস্ত দিকে লক্ষ্য রাখবে। এই বলে আমি শেষ করি। ধন্যবাদ মায়েরা। এবার আমি রিকোয়েস্ট করব পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়কে, উনি আমাদেরকে যদি একটু ইন্সপিরেশন এন্ড মোটিভেশন দিয়ে যান। ধন্যবাদ অনুষ্ঠানের সঞ্চালিকাকে। এই যে আমরা মুখে বলি না, আমাদের অনেক শিল্পীও গেয়েছেন যে মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। তা সেই উৎসর্গকৃত কিছু মানুষ থাকে যারা উদ্যোগ নেন, সেই উদ্যোগকে সফল করবার জন্য আমরা যারা জনপ্রতিনিধি তারা চেষ্টা করি যে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। একজন মা বলছিলেন যে আমরা এখানে ভালো আছি, ভালো থাকি, এতে অনেকের মনে হয় যে গৌতম বাবু মনে হয় শিখিয়ে দিয়েছেন যে আমরা ভালো আছি, ভালো থাকছি, এটা যাতে যারা অতিথি এসছেন তাদের মনকে রক্ষা করবার জন্য। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে এই ধরনের উদ্যোগ নিতে গেলে একটা আবেগ লাগে, এবং আমাদের সকলেরই মা বাবা এরা সকলে ছিলেন, আজকে হয়তো আমাদের নেই, কিন্তু আমরা এই যে যন্ত্রণাটা এটা আমরা অনুভব করি যে থাকা, বটগাছের নিচে থাকা আর বটগাছ চলে যাওয়ার পরে যে অবস্থাটা হয়, যারা এটাকে প্রত্যক্ষ করেন তাদের অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক সহিষ্ণুতা দরকার। এবং সেবা এমন একটা জিনিস যে বিবেকানন্দ পর্যন্ত বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। আমরা যেমন জগন্নাথ দেবকে দর্শন করলাম, তো মানুষের মধ্যে যে নারায়ণ আছেন, ঠাকুর আছেন, তাদের সেবা করলে সব থেকে বেশি মানুষের জন্যে ভগবানের কাছে বেশি
আরাধ্য হওয়া যায়, এটা আমার মনে হয়। এবং আমি মনে করি যে এই যে কাজটা গৌতমবাবু করছেন আপনারা করুন। আমাদের যে সীমিত ক্ষমতা আছে আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থেকে, যদি কোনো সাহায্যে লাগি বলবেন, আমরা আছি, আমরা থাকব। কারণ এই ধরনের উদ্যোগ সবাই নিতে পারে না, কারণ এর জন্য একটা ডেডিকেশান লাগে। সেই ডেডিকেশান না থাকলে, ছোটোবেলা থেকে এই ডেডিকেশান, ডিভোশন এগুলো না থাকলে এগুলো কিন্তু করা যায়। আমার মনে হয় যে এটা অনুরাগ না থাকলে, ভালোবাসা না থাকলে, মন থেকে না আসলে এগুলো করা যায়। এটা করতে গেলে একটা বড় মন দরকার, বড় মাপের মন দরকার, নাহলে এটা করা যায়। সোমেনও অনেক করে। আমি সকলকে অনুরোধ করবো আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করব। আর গৌতমবাবু যোগাযোগ রাখবেন, আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ, নমস্কার। বিশ্বাস করুন, যদি পুরো প্রোগ্রামটা আপনাদের দেখানো সম্ভব হতো হয়তো তাই দেখাতাম, কারণ এত সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম এখনকার দিনে খুবই কম দেখা যায়। যাই হোক, সঙ্গে থাকুন, দেখে নেব এখানকার অনুষ্ঠানের এক ঝলক। পরে কথা বলে নেব এখানকার চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী গৌতম বর্মন মহাশয়ের সাথে, আর জেনে নেব এই বৃদ্ধাশ্রম সম্পর্কে বিশদে। তবে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে আরও বিশদে জানতে হলে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন, যেখানে এই দেব আবাসেরই আরেকটি ভিডিওর লিংক দেওয়া রয়েছে, মনে করে দেখে নেবেন। অসহায় মায়েদের বৃদ্ধাশ্রম হলে ওখানে আমরা একটা শিখ রুম করেছি, যে মা অসুস্থ হবে তারা থাকবে। তো সেই শিখ রুমটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, সেটা নিচের মায়েদের জন্য, ওপরের মায়েদেরটা এখনো করে উঠতে পারিনি, যে ওপরে যারা থাকবেন তারা কি করে অসুস্থ হলে কোথায় থাকবেন, তার আজকে আপনাদের সামনে সব এসে গেছে। একটা অক্সিজেন কনসেন্ট্রেটর আসবে, দেখো তো। অর্থাৎ একটা মানুষ অসুস্থ হলে যা যা প্রয়োজন ইমিডিয়েট চিকিৎসার জন্য সবটা দিয়ে এই বাড়িতে দুটো শিখ রুম আমরা আজকে করতে পারলাম। নমস্কার গৌতমবাবু। নমস্কার। আজকে এত ব্যস্ততার দিনে আপনার থেকে 10টা মিনিট চেয়ে নিচ্ছি, দু এক কথা জিজ্ঞেস করব বলে। আপনার এই যে প্রোগ্রামটা আজকে চলছে বসন্ত উৎসব, এটা কত বছর ধরে চলছে? 16 মাস এই বৃদ্ধাবাসের বয়স। আচ্ছা। অর্থাৎ এটা এবছর দ্বিতীয় বসন্ত। আচ্ছা। প্রথম বসন্ত আমরা ঘন্টা 2-3 অনুষ্ঠান করেছিলাম। সকাল 11:30টায় অনুষ্ঠান শুরু হয়েছে, 10টা থেকে মহাপ্রভুর আরতি হয়েছে। সকালবেলা সাজানো হয়েছে, শৃঙ্গার হয়েছে, তারপর আরতি হয়েছে। 11:30টায় শুরু হয়েছে নিচের সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা। এখন 3টে বাজে, এখনও চলছে, এবং আমি বলছি 9টার আগে, মানে 9টার পরেও চলবে।
রাত্রি 9টার পরে রাত্রি 9টার পরেও চলবে, একদম সারা দিন ধরে বসন্তের লোকে গান গাইছে, নাচছে, আবির খেলছে, এবং আমাকেও দেখতে পাচ্ছেন সারা শরীরে রং। এত সুন্দর মূর্তিটা আপনি কি পুরী থেকে এনেছেন শুনলাম? পুরী থেকে এনেছি। পুরীতে এক শিল্পী মহাপ্রভুর মূর্তি তৈরি করেছেন, তারপর তার কিছু কলকাতায় আমরা তাকে নিয়ে আসি। কিছু রঙের সমস্যা হয়, আসলে জগন্নাথ প্রভুর গায়ে ভেষজ রং থাকে, কিন্তু সেই শিল্পী হয়তো কোনো কারণে ভেষজ রঙের পরিবর্তে অন্য রং দিয়েছিলেন, সেই রং নষ্ট হয়। পুরী থেকে একটি ছেলেকে নিয়ে আসা হয়, সে প্রভুকে আবার নতুন করে তার নবযৌবন দেয়, তার রং করে, অঙ্গরাগ করে, এবং তারপর থেকে এই ভেষজ রঙেই আমাদের পুরী মন্দিরে যে মহাপ্রভুর যে রঙে আছেন, এখানেও একদম সেই একই রঙের ব্যবহার করে মহাপ্রভু এখানে আছেন। আচ্ছা, আপনার এই যে জগন্নাথ মূর্তিটা, এটা পুরীর কোনো শিল্পী তৈরি করেছেন? পুরীর শিল্পী তৈরি করেছেন। আচ্ছা, আপনার এখানে শুধু বৃদ্ধাদের জন্য আবাস? শুধু বৃদ্ধদের কথা চিন্তা করলেন না? দেখুন, 6 বছর স্বপ্ন বুকে নিয়ে বেড়ানোর পরে 6 বছর পরে 10ই ডিসেম্বর আমরা এই বাড়িটা 2023 করতে পেরেছি মায়েদের জন্য। এবং আমি আপনাকে বলছি, তার মানে মায়েদের জন্য করতে 6 বছর সময় লেগেছিল, এবং মহাপ্রভুর আশীর্বাদে আমি বলছি 2026-এর মধ্যে আমরা পুরুষদের জন্য, অসহায় পুরুষদের জন্য বৃদ্ধাশ্রম শুরু করে দিতে পারবো। আচ্ছা, অসহায় পুরুষদের জন্য মানে সেটাও আপনারা বিনামূল্যেই চিন্তা করছেন? না, দুটো সেগমেন্ট সবসময় থাকবে। যে একটা বিনামূল্যের সঙ্গে অবশ্য করেই একটা সেগমেন্ট থাকবে যার নাম হবে অ্যাকোমোডেশন, যার নাম অলরেডি আমরা দিয়ে দিয়েছি, অ্যাকোমোডেশন এগেনস্ট অ্যাডপশন। যিনি আর্থিকভাবে সচ্ছল, তিনি যে কোনো বৃদ্ধাবাসে থাকতে গেলে একটা পয়সা দিতে হয়, তাহলে আমাদেরও তিনি সেই পয়সাটা দেবেন। তার খরচের পরে যে লভ্যাংশ, সেই লভ্যাংশ সম্পূর্ণটাই আর একটা অসহায় মায়ের জন্য খরচা হয়ে যাবে, বা সেই পুরুষের ক্ষেত্রে অসহায় পুরুষের জন্য খরচা হয়ে যাবে। এর একটা কারণ হচ্ছে যে আমরা যে অনুদান বা নিজেরা পকেট থেকে দিই, এটা ফিক্সড নয়। এটা আজকে কেউ অনুদান দিচ্ছেন, কাল নাও দিতে পারেন। আজকে কেউ কারোর কাছে অনেক অর্থ রয়েছে, তিনি দিয়েছেন, কালকে তার কাছে অর্থ নাও থাকতে পারে, আমাদের কাছেও নাও থাকতে পারে। এগুলো ক্ষণস্থায়ী জিনিস, কিন্তু আমাদের চিরস্থায়ী বন্দোবস্তে যেতে গেলে আমাদের এমনভাবে যেতে হবে যাতে এই অসহায় মায়েদের কোনো জায়গায় একদিনেরও অন্যের মানে অভাব না হয়, বাসস্থানের অভাব না হয়, কাপড়ের অভাব না হয়, আচ্ছা, এবং তাদের সুচিকিৎসার অভাব না হয়। সাস্টেনেবল করার জন্য এভাবে ওটাকেও এভাবেই চালাবো। এর আগে যেবারে এসেছিলাম আপনার কাছে, আপনি বলেছিলেন যে সুনিশ্চিত রোজ ভাত একটা প্রকল্প অলরেডি শুরু হয়ে গেছে, চালু হতে চলেছে। সেটা কি শুরু হয়ে গেছে? আজকে 89 ডেজ চললো। আজকে বসিয়ে খাওয়ানো গেল না, প্রত্যেককে আমরা কন্টেনারে করে দিয়ে দিলাম যারা খাবার নিয়ে যায়। কেন সকাল থেকে আজকে সারা দিনে খুব কম করেও 400-450 শিল্পী, মানে একদম বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রায় 450 শিল্পী অনুষ্ঠানে মানে আজকে পার্টিসিপেট করছে। যে উঠোনে ওনারা বসে খান, সেই উঠোনে অনুষ্ঠান হচ্ছে বসন্তের উৎসব। তো স্বাভাবিকভাবেই এটা তাদের দিয়ে দেওয়া হয়েছে। 89 ডেজ আজকে। খুব শীঘ্রই আমরা আরও একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সেটা আলোচনা স্তরে চলছে। আমরা কোনো একটি ইটভাটাকে আমরা তাদের বাচ্চাদের অ্যাডপ্ট করার চেষ্টা করছি, যে সেই বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট আপাতত প্রাথমিকভাবে সপ্তাহে একদিন সেই বাচ্চাগুলোকে আমরা দুপুরের খাবার দিতে পারি। এখানে কতজনের থাকার বন্দোবস্ত রয়েছে বর্তমানে, আর কতজনকে নিতে পারবেন? এখানে আমরা আর কাউকে নিতে পারবো না। আচ্ছা, আমরা নতুন জায়গার সন্ধানে রয়েছি। মহাপ্রভু যদি আশীর্বাদ করেন তাহলে আমি 2026 আপনাকে বলেছি, হয়তো তার অনেক আগেই আশা করি আমরা আর একটা বৃদ্ধাবাস শুরু করে দিতে পারবো। আচ্ছা, মানে বৃদ্ধাদের জন্য যতগুলো সিট এখানে ফিল আপ আপাতত। এটা তো পুরোপুরি বিনামূল্যের বৃদ্ধাশ্রম, তো কোনো এককালীন ডিপোজিট বা কোনো কিচ্ছু লাগে না? আচ্ছা, তার জন্য শর্ত আছে অবশ্য করেই। আপনার আগের ভিডিওতেও বলেছি, আজও বলছি, বারবার মানুষ সম্পূর্ণটা শোনার পরেও প্রশ্ন করছেন, কিন্তু এটা ঘটনা চালাতে গেলে অর্থ লাগে। তো স্বাভাবিক ক্ষেত্রেই আমরা একটা ক্রাইটেরিয়া ঠিক করেছি, সেটা হচ্ছে স্বামী থাকবে না, সন্তান থাকবে না, সম্পদ থাকবে না, সম্পত্তি থাকবে না, অর্থ থাকবে না। অর্থাৎ বাস্তবে এবং আক্ষরিক অর্থে তাকে অসহায় হতে হবে। অর্থাৎ অনেকেই এটা চেষ্টা করছেন, না আমার সন্তান আছে, আমার মেয়ে সন্তান, আমার সন্তান দূরে থাকে, এরকম বিভিন্ন কথা আমাদের বলছেন। কিন্তু সন্তান থাকলে বা স্বামী থাকলে বা এই 5টা জিনিসের 5টাই ম্যাচ না করলে আমরা তাকে অসহায় বলে
গণ্য করছি না। বুঝতে পেরেছি, মানে অসহায় তো বটেই এবং পুরোপুরি আর্থিকভাবে নিঃস্ব যারা, তাদের কথাই আপনারা চিন্তা করছেন। একদম। আচ্ছা, এখানে কোনো নিয়মিত হেলথ চেক আপ, ফিজিওথেরাপি? একদম, প্রতি মাসে হেলথ চেক আপ হয় এবং একটা সুন্দর জিনিস আজকেও আরেকটা ঘরের জন্য রেডি হয়ে গেল। আমরা একটা সিক রুম এই দেব আবাসে করেছি, যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, এবং আজ থেকে ফার্স্ট ফ্লোরের জন্য সমস্ত জিনিস চলে এলো আমাদের। সেখানে বেড রয়েছে, স্যালাইন স্ট্যান্ড রয়েছে, অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, অর্থাৎ যা যা দরকার বিপি মেশিন থেকে শুরু করে সবের একটা ইকুইপড সিক রুম উপরেও চালু হয়ে গেল। আচ্ছা, মানে আজকে জিনিস এসে গেছে, খুব শীঘ্রই চালু করে দেবো। বুঝতে পেরেছি। এখানকার সাথে কোনো যোগাযোগের নাম্বার যেটা ভিডিওতে দেওয়া যাবে? 983071 178886। তবে আমি ভিউয়ার্সদের কাছে আপনার মাধ্যমে একটা অনুরোধ করতে চাই যে আমাদের ভিডিওটা সবাই দেখছেন, পুরোটাই দেখছেন, পুরোটা শুনছেন, যে সন্তান, স্বামী, অর্থ, সম্পত্তি, সম্পদ থাকলে দেবে না, তারপরেও আমাদের ফোন করুন, কিন্তু পুরোটা দেখে ফোন করুন। 2, রাত্রির 2টো, রাত্রির 1:30 এবং রাত্রির 3:37 কোনো মানুষের বৃদ্ধাবাসে থাকার জন্য ফোন করার পক্ষে আদর্শ সময় নয়। অর্থাৎ যারা ফোন করছেন, আমি করজোরে অনুরোধ জানাবো যে আমাদেরও ব্যক্তিগত জীবন আছে, মায়েদের দেখাশোনার সাথে সাথে এটা আমরা ভালোবেসে করি, এখান থেকে আমাদের কারোর সংসার পেট চলে না। আমরা এখানে পয়সা দিই, এখানে আমরা বলে নয়, শুধু পয়সা, সময়, সব কিছু দিই। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ভিডিও দেখবেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আবেদন জানাতে চাই যে দয়া করে রাত্রির 2টো, রাত্রির 1টায় আমাদের ফোন দয়া করে করবেন না। একটা নির্দিষ্ট সময় আমরা ঠিক করে দিয়েছি, দুপুর 12টা থেকে 5টার মধ্যে যতগুলো ফোন করেন সব ফোন আমরা ধরি, তারপরে আমরা আর দেবাবা সংক্রান্ত কোনো কথা বলি না। ঠিক ঠিক। বসন্ত উৎসব তো হচ্ছে, দুর্গাপুজো, আর কি কি হয়? দুর্গাপুজো হয়, এছাড়াও বিভিন্ন সময় কোনোদিন কীর্তন হচ্ছে, কোনোদিন ভজন হচ্ছে, এরকম বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এছাড়া আমরা পিকনিকের আয়োজন করেছিলাম, বনভোজনের আয়োজন করেছিলাম, এবং যেহেতু এই বাড়িতে নিরামিষ, কিন্তু 2-1 মা আছেন যারা আমিষ খেতেন, কিন্তু এই বাড়িতে থাকছেন বলে তারা আমিষ খান না, তাই আমরা সেখানে সমস্ত রকম আমিষ, অর্থাৎ মাছ বলা উচিত নয়, প্রভুর ঘরে বসে আছি, সমস্ত আমিষ পদ আমরা সেখানে রান্না করেছিলাম, এবং সমস্ত যে মারা খান তারা তৃপ্তি করে খেয়েছেন। এরপরে ইচ্ছা আছে যদি আমরা কোনোভাবে কিছু মানুষের সাহায্য পাই, কিছু মানুষ আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা এই প্রভুর শ্রীক্ষেত্রে নীলাচলে মায়েদের একবার বেড়াতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে। বাহ, খুব ভালো। প্রভু আশীর্বাদ করলে আমরা নিয়ে যাব। নিশ্চয়ই। হাওড়া বা শিয়ালদা থেকে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? হাওড়া থেকে সরাসরি বাস রয়েছে, আচ্ছা, L238, একদম বারাসাত নিয়ে চলে আসছে। শিয়ালদা থেকে অসংখ্য ট্রেন রয়েছে, 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর ট্রেন। বারাসাত স্টেশনে নামবেন, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, হাঁটা পথের দূরত্ব 2 থেকে 2.5 মিনিট। এখানে আপনাদের দেখলাম যে মায়েদের তৈরি হাতের জিনিস বিক্রি করা হয়। ভেবেছিলাম আমরা করব, কিন্তু প্রচুর সরকারি বিধিনিষেধ। আমরা যখন আলোচনা করলাম, করে একদিন আমরা সোশ্যাল মিডিয়ায় লিখলাম যে আমরা মায়েদের তৈরি কিছু খাবার আমরা করতে চাইছি, আপনারা কিনুন, আবেদন করলাম মানুষের কাছে। তারপরের দিনই একটা সরকারি আধিকারিকদের একটা দল আমাদের কাছে চলে এলো, আপনাদের ফাসাই রেজিস্ট্রেশন দেখান, আপনাদের ট্রেড লাইসেন্স দেখান, এই দেখান, ওই দেখান, হেলথ লাইসেন্স, ফায়ার লাইসেন্স। আমি ঠিক 24 ঘন্টার মধ্যে তারা এসেছিলেন, আর আমি তাদেরকে হাত জোর করে বললাম আমরা এখনও বিক্রি শুরু করিনি, বানানোও শুরু করিনি, আপনারা নিশ্চিত থাকুন আমরা মায়েদের তৈরি কোনো জিনিস বিক্রি করব না। কারণ এটা আমাদের খুব খারাপ লাগছে যে একটা এরকম কাজ হচ্ছে যেখানে মায়েরা যদি 2 পয়সা ইনকাম করেন আমাদের মাধ্যমে, কিন্তু সরকারের এত যদি আইনের বিধিনিষেধ থাকে যে একটা সামান্য বড়ি বানাতে গেলে বা 2টো রুটি সন্ধ্যাবেলায় বিক্রি করে দিলে, মায়েরা নিজে রাতে রুটি করলো, লোকেরা বহু লোক রুটি কিনে খায়, রাস্তায় রাস্তায় রুটি বিক্রি হয়, কারণ লাইসেন্স, ফাসাই লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে বলে আমি মনে করি না। কিন্তু আমাদের এখানে সরকারি আধিকারিক এসেছিলেন বিভিন্ন দপ্তর থেকে, 2 জন, একজন মহিলা এবং একজন পুরুষ, তারা আমাদেরকে বলেছিলেন আমি সরকারের কাছে বা প্রশাসনের যার কাছে আমার এই ভিডিও গিয়ে পৌঁছবে, আমি করজোরে আহ্বান করব, একটা কথা বলবো যে সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের রাস্তায় রাস্তায় রুটি বিক্রি হয়, যার 99% ট্রেড লাইসেন্স নেই, যার 99% ফায়ার লাইসেন্স নেই। আপনারা আমাদের কাছে চলে এসেছিলেন, আমরা বানাইনি, বিক্রি করিনি, আমার মারা না বিক্রি করে ভালো আছে, আপনারা আপনাদের আইন নিয়ে বেঁচে থাকুন, আমরা আমাদের জায়গায় বেঁচে আছি। এই বাড়িতে মায়েদের হাতে তৈরি কোনো জিনিস পাওয়া যায় না, আগামী দিনেও যাবে না।
আবার বলছি, আমি আর 1.5 বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি সবাই, আমাদের যারা সহযোগী বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমি আরও 25 বেডের আরেকটা অসহায় মানুষদের জন্য, পুরুষদের জন্য আরও একটা বৃদ্ধাশ্রম করব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এবং সমাজের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বার্তা দেওয়ার থাকে, একদম পরিষ্কার কথা, আমি সোজা কথার মানুষ। কাউকে তো বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, কাউকে রাস্তায় রুখে দাঁড়াতে হবে। শুধু মমতা নিয়ে, আমার মমতা, আমার কষ্ট হচ্ছে, আমার সন্তান, আমি সন্তানটাকে বড় করেছি, আজকে আমার সন্তান বিগড়েছে, অপদার্থ তৈরি হয়েছে, তাহলে তাকে যখন ছোটোবেলায় শিক্ষা দিয়েছিলাম, তার বুড়ো অবস্থাতেও তাকে শিক্ষাটা দিয়ে যাব, যে তার শিক্ষা দেখে আরও 10টা ছেলে সোজা রাস্তায় হাঁটবে, আর মা বাবাকে তাড়াবে না, আর বৃদ্ধাশ্রমের দরকার পড়বে না। দেখুন, আমি একটা কথা বলি, ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম, পণ্ডিত মশাই আমাদের বেত মারতেন বলে আমরা আজও সোজা আছি। ওই বেতটা আর একবার মায়েদের হাতে তুলে নিতে হবে, মা বাবাদের হাতে, সন্তানকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে দাদা, আজকে উৎসবের দিনে আপনার সময় নষ্ট করলাম। না না, একদমই নয়। আপনারা সবাই মিলে ভালো লাগলো, ভালো লাগে, খুব ভালো থাকবেন। আমি আপনার কথাতেই আজকে ভারত নিউজিল্যান্ড ফাইনাল ছেড়ে আপনার কথায় এসেছি। আমাকে অনেকে বলছে যে তুমি আজকে খেলা নষ্ট করে দিলে, সত্যি, কিন্তু আমি নষ্ট করিনি, এ নষ্ট করেছে। এর আজকে গান শুনছি সত্যি এই বাড়িতে। ঠিক আছে, ভালো থাকুন। আজ উৎসবের দিনে এখানকার বৃদ্ধা মায়েরা ব্যস্ত থাকায় আমি ওনাদের সাথে কথা বলতে পারলাম না এই দেব আবাসের পুরো জায়গাটা ঘুরে দেখাতেও। আর তাই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই দেব আবাসেরই একটি ভিডিওর লিংক আমি অ্যাড করে দিচ্ছি, যেটাতে আপনারা A to Z ইনফরমেশান পাবেন। আর তাই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া প্রথম ভিডিওর লিংকে ক্লিক করতে ভুলবেন না। ঘড়িতে দুপুর 1:30, তাই খেতে বসে পড়লাম। আর কি খেলাম আমি প্রতিবারের মতোই স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।